রাত অনেক হয়ে গেছে। চারপাশে পুরোপুরি নিস্তব্ধতা। তুমি বিছানায় শুয়ে আছো, শরীর ক্লান্ত, কিন্তু মাথার ভিতরে ঘুম আসছে না। ফোনটা হাতে নিয়ে আবারও সেই চ্যাটটা খুলছ। তার শেষ মেসেজটা বারবার পড়ছ। চোখটা জ্বালা করছে, তবু থামতে পারছ না। কয়েকদিন আগে যখন সে তোমার কাছে এসেছিল, তখন তার কথাগুলো এত মিষ্টি ছিল। তুই ছাড়া আমার কেউ নেই, তুই না থাকলে আমি পাগল হয়ে যাব, তুই আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ। সেই মুহূর্তে তোমার বুক ভরে গিয়েছিল। মনে হয়েছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো এবার সত্যিকারের ভালোবাসা পেয়েছ। কিন্তু আজ যখন তুমি নিজে খুব খারাপ আছো, যখন তোমার একটু সাপোর্ট দরকার, যখন তুমি তার কাছে একটু আশ্রয় চাইছ, তখন সে ব্যস্ত। রিপ্লাই নেই, কল ধরছে না, অনলাইনে দেখাচ্ছে, কিন্তু তোমার মেসেজের কোনো উত্তর নেই। আর তুমি নিজেকে বারবার প্রশ্ন করছো, আমি কি আবারও ভুল করলাম? সে কি আসলেই আমাকে ভালোবাসে, নাকি সে শুধু আমাকে ব্যবহার করে যাচ্ছে? ভাই বা আপু, আজকের এই ভিডিওটা একদম তোমার জন্য। যদি তুমি বারবার একই ধরনের মানুষের কাছে আটকে যাও, যদি তুমি দিতে দিতে নিজেকে শেষ করে ফেলো কিন্তু কিছুই ফিরে না পাও, যদি প্রতিবার আশা করো আর প্রতিবার আঘাত পাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে বলবো 6টা ডার্ক সাইন। সাইকোলজির গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যেই সাইনগুলো দেখলে তুমি আর কখনো নিজেকে দোষ দিয়ে সময় নষ্ট করবে না। কিন্তু শুধু সাইন বলবো না, আমরা অনেক গভীরে যাব। কেন এই সাইনগুলো তৈরি হয়, কিভাবে তোমার মনকে আস্তে আস্তে ধ্বংস করে, কিভাবে তোমার সেলফ ওয়ার্থকে চুরি করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কিভাবে এই বিষাক্ত চক্র থেকে বের হয়ে আসতে পারো। কারণ এটা শুধু একটা সম্পর্কের গল্প না, এটা তোমার সেলফ রেসপেক্টের লড়াই, তোমার মানসিক শান্তির লড়াই, তোমার ভবিষ্যতের লড়াই। প্রথম ডার্ক সাইন, তারা শুধু দরকারের সময় তোমার কাছে আসে। এটা সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে বিপজ্জনক সাইন। যখন তার কোনো সমস্যা হয়, মানসিক চাপ, টাকার দরকার, কারো সাথে ঝামেলা, একা লাগে বা কোনো ফেভর লাগে, তখন হঠাৎ করে তার ব্যবহার পুরোপুরি বদলে যায়। মিষ্টি কথা, আদর, কেয়ার, তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ। তুমি রাত জেগে তার কথা শোনো, সাহায্য করো, সাপোর্ট দাও, যা যা লাগে সব করো। কিন্তু যখনই তার সব দরকার মিটে যায়, তখন আবার তার ব্যবহার আগের মতো হয়ে যায়। তোমার থাকা না থাকা, তোমার অনুভূতি, তোমার সময়, তার কাছে কিচ্ছু যায় আসে না। কিন্তু যেই তার কাজ হয়ে যায়, তার সমস্যা মিটে যায়, সে আবার অদৃশ্য হয়ে যায়। কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট দেয়, তুমি জানো এটা ভুল, তবু আশা করতে থাকো। তুমি নিজেকে বোঝাও, আমি যদি আরও বেশি ভালোবাসি, আরও বেশি দিই, তাহলে হয়তো একদিন সে আমাকে সত্যি সত্যি ভালোবাসবে। কিন্তু সাইকোলজির গবেষণা বলে এটা একটা ক্লাসিক ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট, ঠিক জুয়া খেলার মতো। কখনো বড় পুরস্কার, কখনো কিছু না। এই অনিশ্চয়তাই তোমার মস্তিষ্ককে আসক্ত করে ফেলে। তুমি ডোপামিনের অপেক্ষায় থাকো। একটা ছেলের গল্প বলি। সে তার প্রেমিকার জন্য সব করত। মেয়েটা যখন তার বসের সাথে ঝামেলায় পড়ত, তখন রাত 2টায় ফোন করে কাঁদত। ছেলেটা সব ছেড়ে তার পাশে থাকত। কিন্তু যেদিন ছেলেটার বাবা হাসপাতালে ভর্তি হল আর সে সাপোর্ট চাইল, মেয়েটা বলল, আজ আমার খুব ব্যস্ত দিন, পরে কথা বলি। তুমি কি এই প্যাটার্নটা চিনতে পারছ? এখানেই আসল প্রশ্নটা আসে, তুমি কি তার জন্য ইম্পর্টেন্ট নাকি শুধু ইউজফুল? দ্বিতীয় ডার্ক সাইন, সম্পর্কটা পুরোপুরি ওয়ান সাইডেড। তুমি তার জীবনের প্রায় সব কিছু জানো, তার পাস্ট ট্রমা, তার পরিবারের সমস্যা, তার ভয়, তার স্বপ্ন, তার ছোট ছোট অভিযোগ, সব। তুমি তার জন্য সময় দাও, রাত জেগে শোনো, বোঝার চেষ্টা করো, সলিউশন দিতে চেষ্টা করো। কিন্তু সে সে তোমার জীবন সম্পর্কে কতটুকু জানতে চায়? তুমি যখন তোমার কষ্টের কথা বলো, তোমার সমস্যার কথা বলো,
তখন সে হয়তো 2-3 মিনিট শোনে, তারপর টপিক চেঞ্জ করে নিজের কথায় চলে যায়। অথবা বলে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তারপর আর কোনো ফলো আপ নেই। এটা একদিনের ব্যাপার না, এটা একটা প্যাটার্ন। এই ওয়ান সাইডেডনেস তোমার ভিতরে ধীরে ধীরে একটা বিষাক্ত অনুভূতি তৈরি করে। আমি যথেষ্ট না, আমার কথা তার কাছে গুরুত্বপূর্ণ না। তুমি আরও বেশি দিতে থাকো, আরও বেশি চেষ্টা করো, যাতে সে তোমাকে ইম্পর্ট্যান্ট মনে করে। কিন্তু যত বেশি দাও, তত বেশি সে তোমাকে নিয়ে নেয়, আর তুমি খালি হয়ে যাও। সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল লেবার ইমব্যালেন্স। যে সম্পর্কে একজন সবসময় দিয়ে যাচ্ছে আর অন্যজন শুধু নিচ্ছে, সেই সম্পর্ক ধীরে ধীরে একজনকে শেষ করে দেয়। আর গিভার ব্যক্তিটি সাধারণত এমপ্যাথেটিক হয়, তাই সে বুঝতেও পারে না কখন সে নিজেকে হারিয়ে ফেলছে। তৃতীয় ডার্ক সাইন, সে তোমার বাউন্ডারি একদম মানে না, কিন্তু নিজের বাউন্ডারি খুব শক্ত। এটা খুব সাটল, কিন্তু অত্যন্ত বিপজ্জনক সাইন। তুমি যদি কখনো না বলো বা তোমার স্পেস চাও, সে তখন গিল্ট ট্রিপ শুরু করে। তুই আমাকে ভালোবাসিস না, আমার এত কষ্ট, তুই এটুকু করতে পারবি না? আমি তো তোর জন্য সব করি। আর তুমি দুর্বল হয়ে পড়ো, শেষমেশ তার কথা মেনে নাও। কিন্তু যখন তুমি কিছু চাও, যখন তুমি তোমার সময়, স্পেস বা মানসিক শান্তি চাও, তখন সে খুব সহজে না বলে দেয়। কোনো গিল্ট নেই, কোনো এক্সপ্লেইন নেই, কোনো দ্বিধা নেই। এটা কেন করে? কারণ সে তোমাকে ইমোশনাল সাপ্লায়ার হিসেবে দেখে। তোমার বাউন্ডারি মানলে তার কন্ট্রোল কমে যাবে। তাই সে তোমার সীমা ভেঙে ভেঙে তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি আর না বলতে পারো না। একটা মেয়ের গল্প বলি। সে তার বয়ফ্রেন্ডকে সব দিত, কিন্তু যেদিন সে নিজে খুব টায়ার্ড ছিল আর বলল, আজ আমি একা থাকতে চাই, ছেলেটা রেগে গিয়ে বলল, তুই স্বার্থপর হয়ে যাচ্ছিস। কিন্তু ছেলেটা যখন তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত, তখন মেয়েটাকে বলতো, আমার স্পেস দরকার। এই ডাবল স্ট্যান্ডার্ড তোমার সেলফ রেসপেক্টকে ধীরে ধীরে মেরে ফেলে। ষষ্ঠ ডার্ক সাইন, সবচেয়ে বিপজ্জনক। তুমি নিজেকে ডাউট করতে শুরু করেছ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সাইলেন্ট লক্ষণ। আস্তে আস্তে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি কি বেশি এক্সপেক্ট করছি? আমি হয়তো যথেষ্ট ভালো না? আমার কি কোনো সমস্যা আছে যে সবাই আমাকে এভাবে ব্যবহার করে? যদি আমি আরেকটু অ্যাডজাস্ট করি, আরেকটু বুঝতে চেষ্টা করি, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার নিজের অনুভূতিকে ভুল ভাবতে শুরু করো। তুমি নিজেকে দোষ দিতে শুরু করো। তুমি নিজের সীমা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করো। আর এটাই তার সবচেয়ে বড় জয়। কারণ যখন তুমি নিজেকে ডাউট করো, তখন তুমি আর সহজে চলে যেতে পারো না। তুমি ভাবো, আমি যদি আরেকটু চেষ্টা করি, তাহলে হয়তো সে বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে ছোট করে না, তোমার সেলফ ওয়ার্থ কমায় না, তোমাকে ডাউট করতে শেখায় না। এখন আসল প্রশ্ন, কেন আমরা বারবার এই ধরনের মানুষের কাছে আটকে যাই? সাইকোলজির গবেষণা অনুসারে এর পিছনে কয়েকটা গভীর কারণ কাজ করে। প্রথমত, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। অনেকের ছোটবেলায় ভালোবাসা ইনকনসিস্টেন্ট ছিল, কখনো পাওয়া যেত, কখনো হারিয়ে যেত। তাই বড় হয়ে একা থাকার ভয়টা খুব গভীরে বসে যায়। আমরা ভাবি, এই মানুষটাও যদি চলে যায়, তাহলে আমার আর কেউ থাকবে না। এই ভয় আমাদেরকে সহ্য করতে বাধ্য করে। দ্বিতীয়ত, ট্রমা বন্ডিং। কষ্ট আর ছোট ছোট ভালো মুহূর্তের মিশ্রণ মস্তিষ্ককে এমনভাবে আটকে ফেলে যে বের হওয়া খুব কঠিন হয়। ঠিক নেশার মতো। তুমি জানো এটা খারাপ, তবু ছাড়তে পারো না। তৃতীয়ত, লো সেলফ ওয়ার্থ। যারা নিজেকে কম মূল্য দেয়, তারা খারাপ ব্যবহার সহ্য করতে বেশি রাজি হয়। আর সবচেয়ে বড় কারণ, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। যেমন আমি আগে বলেছি, এটা মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী আসক্তি তৈরি করে। তুমি হয়তো এখন নিজেকে বলছো, আমি কেন এত বোকা? আমি কেন বুঝতে পারি না? না, তুমি বোকা না। তুমি এমপ্যাথেটিক।
তুমি গিভার। তুমি যারা ভালোবাসতে জানে তাদের একজন। আর পৃথিবীতে গিভারদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কিন্তু এখন একটা সত্যি মেনে নাও, যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ব্যবহার করে না। যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার বাউন্ডারি মানে।